আমি আমাদের ৩৯তম ক্লাসের আলোচনা শুরু করছি এবং ৩৯তম ক্লাসে এসে যে বিষয়টা একেবারেই সামনে চলে আসে সেগুলো হচ্ছে যে আমরা যখনই মেইন ক্লাস শুরু করি তখনই একটু একটু করে ছাঁটাই হতে থাকে। আমরা ডাইনামিক প্রজেক্ট ডেভেলপমেন্টটা স্টার্ট করেছে লাস্ট ডেতে একটু প্রেসার গেছে, আজকে নাই। লাস্ট ডেতে একটু প্রেসার ছিল, এই জন্য আজকে খেয়াল করেছেন আজকে অর্ধেকটা গায়েব। By the way, আমরা শিখেছিলাম পাবলিশ করা পর্যন্ত, আনপাবলিশটা করতে পারতাম না বা করি নাই। তারপরে ডিলেটের কাজটা বাকি আছে, তারপরে এডিটের কাজটা বাকি আছে, তাহলে কমপ্লিট হয়। আচ্ছা, ব্লগ অ্যাড করা, ব্লগ কন্টেন্টে ভিউ করা, ব্লগ ম্যানেজ করা, এগুলো কিন্তু করতে পারা উচিত যখন আমরা ক্যাটাগরি সবকিছু শিখে যাব। তারপরেও ওইটুকু কাজ কিন্তু আমি আবার করে দেব, বুঝতে পেরেছি? ওই কাজটুকু কিন্তু আমি আবার আপনাদের করেও দেব। তো বেসিক্যালি এখন যে অবস্থাটা, সেই অবস্থা ধরে যদি আমরা আগাই, সেই ক্ষেত্রে আজকের দিনে ছোট ছোট করে একটু আগানোর চেষ্টা করি। এলআইসিটি ব্লগ ব্যাচ 2-তে অ্যাপের এইচটিটিপি কন্ট্রোলারে আমরা মূলত কাজ করব, সুপার অ্যাডমিন কন্ট্রোলারে। এটা আমরা খুলে রাখছি। এই প্রবলেমটা হলো, কিন্তু ডেটা আবার সেভ হচ্ছে এটা বলতে ডেটা সেভ not found HTTP in the route control line number. routes ঠিক মতো দেওয়া হয়নি। রাউটস হচ্ছে কি রাউটস দিয়েছেন একটু দেখেন তো। গেট না পোস্ট, পোস্ট রাউটস, গেট রাউটস দিয়েছেন। পোস্ট দিয়েছেন না গেট দিয়েছেন? পোস্ট সেভ ক্যাটাগরিতে ভিউ ফাইলটা কোথায়? টিটি প্রজেক্টের নাম কি? টিটি ওয়েব, ওয়েব লারাভেল। সোর্স হচ্ছে সেভ ক্যাটাগরি, সুপার অ্যাডমিন কন্ট্রোলারের সেভ ক্যাটাগরি। মেথডটা আপনি দিয়েছেন পোস্ট, মেথড আপনি দিয়েছেন পোস্ট। অ্যাড ক্যাটাগরি থেকে যখন আপনি গেছেন তখন মেথড আপনি লিখেছেন পোস্ট। খেয়াল করেন তো, এটা অ্যাড ক্যাটাগরি চলে আসে, ধরলে কিন্তু অ্যাড ক্যাটাগরি আসে, কিন্তু অ্যাড ক্যাটাগরি। আচ্ছা, কিন্তু স্যার সেভ হইতেছে ডেটাবেজে। ডাটা সেভ হচ্ছে, ঠিক আছে। আপনার প্রবলেমটা ভিন্ন জায়গায়। আপনার প্রবলেমটা হচ্ছে আপনি যখন ডাটা সেভ করেছেন, ওই সেভ করেছেন কোথায়? সেভ ক্যাটাগরি না, এই যে যখন আপনি রাউটস করেছেন না, এই নামে কোনো রাউটস আছে অ্যাড ক্যাটাগরি বলে? অ্যাড ক্যাটাগরি নেই, এটা আছে অ্যাড হাইফেন। ওকে, আমার আর কি লাগবে? কন্ট্রোলার লাগবে, রাউটস লাগবে, আর কি লাগবে? আমরা কাজ করছিলাম কোথায়? ভিউ রিসোর্সের মধ্যে
ভিউ এর মধ্যে অ্যাডমিনের মধ্যে অ্যাডমিন পেজের ভেতরে ম্যানেজ ক্যাটাগরিটা লাগবে। বেসিক্যালি আমরা ছিলাম কোথায়? LICT ব্লক ব্যাচ 2 admin panel login দেখেন এটা কিন্তু চলে আসে না, এটা কিন্তু আমাদের ক্যাটাগরি অ্যাড করতে পারছি আমরা। লাস্ট ডেতে কতগুলো ক্যাটাগরি আমরা অ্যাড করেছিলাম, ম্যানেজ করা শিখছিলাম এবং ফ্রন্ট এন্ডে আমাদের সাইটটাকে দেখতেও পাচ্ছিলাম। এই ক্যাটাগরি গুলো আমার কি ছিল? পাবলিশড ক্যাটাগরি ছিল। বাংলাদেশ বিনোদন মতামত মোবাইল। নাও এখান থেকে যদি আমি পাবলিশ আনপাবলিশের ইস্যু নিয়ে কাজ করি, আমি কিন্তু শুধুমাত্র কাজ করেছি কি নিয়ে? আনপাবলিশ নিয়ে কাজ করা হয়েছে, তাই না? আনপাবলিশ বাটনে প্রেস করছি, এটা আনপাবলিশ হয়ে চলে আসছে, তাই কি না? কোথায় গিয়েছিলাম? এখানে হিট করার পর একটু খেয়াল করেন তো, ফাংশনের নাম এলআইএস এর নাম কি? আনপাবলিশ ক্যাটাগরি, আর প্যারামিটার কি? 4। মানে বেসিক্যালি তার আইডিটা, এটা কোথা থেকে আনপাবলিশ করা হচ্ছে একটু চেক করেন। আসলেই তাই। ঠিক আছে না? আমরা যদি খেয়াল করি এখানে আনপাবলিশ করার সময় যখন পাবলিকেশন স্ট্যাটাস 1, তার মানে সেগুলো পাবলিশড, আর আমি করব কি? আনপাবলিশড। সো আমি থামস ডাউন বলতে আমি আনপাবলিশ করতে চাচ্ছি। এর জন্য যে এলআইএস এর কাছে পাঠানো হচ্ছে সেটা হচ্ছে আনপাবলিশ ক্যাটাগরি, আর প্যারামিটার হিসেবে পাস করেছি কি? ক্যাটাগরি আইডিটা। তো যদি রাউটসে যাই, আমরা ওই পার্টিকুলার রাউটসটা যদি দেখি, দেখেন আনপাবলিশ ক্যাটাগরি রাউটস এর মধ্যে বলা আছে কি? ব্র্যাকেটের মধ্যে আইডিটা, বাট ফাংশনকে কিন্তু বলে দেওয়ার দরকার নেই। ফাংশন অটোমেটিক কি করবে? ওখান থেকে প্যারামিটারটা, রাউটস থেকে প্যারামিটারটা রিড করে নেবে। একটু খেয়াল করেন, আনপাবলিশ ক্যাটাগরিতে ক্যাটাগরি আইডিটা আমরা নিচ্ছি এবং একই পদ্ধতিতে টেবিলে কোয়েরি চালিয়ে স্ট্যাটাসটা 0 করে দিচ্ছি। আমি করতে চাচ্ছি কি? আনপাবলিশ। সো স্ট্যাটাস আপডেট হয়ে কি হবে? 0। ঠিক আছে, স্ট্যাটাস আপডেট হয়ে 0 হয়ে যাবে। তারপর ম্যানেজ ক্যাটাগরিতে আমি ফেরত যাচ্ছি। এখনকার কাজটা কি? ঐশী বলবে আমি পাবলিশ করতে চাচ্ছি। আনপাবলিশ তো আমার অলমোস্ট সবগুলাই আনপাবলিশ হয়ে গেছে। এখন আমি পাবলিশড এর কাজটা করতে চাচ্ছি, কি করব? আগে তো আমাকে ইউআরএল তৈরি করতে হবে, বলেন। এটা অ্যাকচুয়ালি ব্লেড পিএসপি সিনট্যাক্স। হ্যাঁ, ব্লেডের
পিএসপি সিনট্যাক্স। পিএসপি ওপেনিং ক্লোজিং যায়, এটাও তাই। পিএসপি ওপেন ক্লোজ করার পর ইকো দিলে যতটুকু হবে এটাই অতটুকু। বেসিক্যালি এটা ওপেন ক্লোজ উইথ ইকো। বুঝতে পেরেছেন? ইউআরএল স্কোপ টু দেন তারপরে পাবলিশ ক্যাটাগরি দেন স্ল্যাশ যা আছে তাই হবে। দেন ডলার $v আন্ডারস্কোর ক্যাটাগরি আইডি ক্যাটাগরি আইডি। ঠিক আছে, এটাতে গেল আমার এলআইস পাবলিশড ক্যাটাগরি। এখান থেকে নিয়ে আমি একটা এটা পাবলিশ ক্যাটাগরি, এটাও কি হবে পাবলিশ ক্যাটাগরি। তো সিমিলার ভাবে আমি এই কাজটুকু করতে বলেছিলাম বাসায়, কে কে করেছে? 2 জন করেছেন, 3 জন করেছেন। সো ফাংশনের নাম কি? পাবলিশ ক্যাটাগরি। এখানে কি করতে হবে বলেন তো? জাস্ট স্ট্যাটাসটা 0 এর জায়গায় 1 করে দিলেই হবে। গেল না? কাজ কি শেষ? কাজ কিন্তু শেষ, শেষ না? আমার আনপাবলিশ থেকে পাবলিশ করার কাজ কিন্তু সেম। আমি পাবলিশ করতে আসছি, ক্যাটাগরি আইডি নিয়ে আসছি, স্ট্যাটাস 0 থেকে 1 করে আবার ম্যানেজ ক্যাটাগরিতে ফেরত যাচ্ছি। লেটস চেক আমরা এবার সেটা পাচ্ছি কিনা। আমি বিনোদনকে পাবলিশ করতে চাচ্ছি, পাবলিশ হয়ে গেছে। ফ্রন্ট এন্ডে গিয়ে যদি দেখি আমাদের বিনোদনের কি হাল আসছে, রাইট? আমরা যদি বলি যে এবার মতামত কোনো সময়ই পাবলিশ হতে পারে নাই, এটা আজকে পাবলিশ হলো, তাই না? এবং এই মতামতকে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি, তাই কিনা? তার মানে আমি ইচ্ছে করলেই পাবলিশ করতে পারছি, ইচ্ছে করলে আনপাবলিশ করতে পারছি। আর এটা এখন কিছুটা কন্ট্রোল, কিছুটা না পুরোপুরি কন্ট্রোল করা সম্ভব হচ্ছে। শুধুমাত্র একটা জায়গায় মিসিং, আমি চাইলে বাদ দিয়ে দিতে পারবো না একেবারে, পার্মানেন্টলি রিমুভ করে দেওয়া, এটা আমরা ডিলেট বলি, সেটা আমরা এখন শিখবো। আর দ্বিতীয় যে কাজটা, এডিটের কাজটা, আমি নাম পরিবর্তন করতে চাচ্ছি। আর মোবাইল এর সঙ্গে যাচ্ছে না, বিনোদন মতামতের সঙ্গে যাচ্ছে না। আমি মোবাইল চেঞ্জ করে অর্থনীতি বলতে যাচ্ছি, তাহলে এখানে অর্থনীতি নামটা যেন চলে আসে, আমি এডিট করে দিতে চাচ্ছি। সো এডিটের কাজটা আমাদের করতে পারতে হবে। হ্যাঁ, সবই আমরা এডিট করার সুযোগ দিব তাকে। কারণ মনে করেন আমি ব্লগ বিনোদনে গেলাম, এখানে হয়তো ব্লগ ক্যাটাগরির নামটা দেখালো, তারপরে তার ডেসক্রিপশনটা শো করলো, দেন তার আন্ডারে যে ব্লগগুলো আছে সেগুলো সে দেখাচ্ছে। যদিও ব্লগ সাইট গুলোতে ক্যাটাগরি ডেসক্রিপশন ফ্রন্ট এন্ডে কখনো দেখা যায় না। এটা বেসিক্যালি থাকে যারা ব্লগিং করে তাদেরকে ডিরেকশন দেওয়ার জন্য, যে এই ক্যাটাগরিতে আপনি কোন বিষয়ের উপরে লিখতে পারেন, ওকে, তাদের জন্য। ওকে, সো এখন আমরা ডিলেশনের কাজটায় হাত দিব। এখন আমরা বলি যে আমি যে অংশটুকু করেছি, ডাটা সেভ করার কাজ, ডাটা তোলার কাজ, ডাটা এই যে এডিট করার কাজ, যতটুকু হয়েছে ততটুকু আমরা বুঝতে পেরেছি কিনা। আমরা তো জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স জানি, তাই না? জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স আমরা শিখেছি। সো আমি জাভাস্ক্রিপ্ট ইউজ করব এই ডিলিট করার সময়। ডিলিট করলে এটা সরাসরি ডিলিট হয়ে যাবে, রেকর্ড নাল ক্লিয়ার, ডেটাবেস থেকেই ডিলিট করে দিব। দুই ভাবে ডিলেশন হয়। পদ্ধতি 1, যে আমি ডিলিট করব বাট ওটা ডেটাবেসেই রয়ে যাবে। এরকম একটা স্ট্যাটাস ফিল্ড দিয়ে আমি ফেলে রাখবো স্ট্যাটাস ফিল্ড, তখন আমি বলবো লাইক ডিলেশন স্ট্যাটাস, ডিফল্ট স্ট্যাটাস বসবে 0, আর যখন আমি বলে দিব ডিলিট, তখন তার স্ট্যাটাস আমি 0 থেকে আপডেট করে 1 দিয়ে দিব। এক্স্যাক্টলি সেম, শুধু ডেটাবেসের একটা ফিল্ড বাড়াতে হবে। রিলেশন স্ট্যাটাস নামে ডেটাবেসের একটা ফিল্ড আপনাকে
বাড়াতে হবে, নাথিং এলস। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে পার্মানেন্টলি রিমুভ। আপনারা অনেক জায়গায় দেখেন না আর্কাইভ, ওইটা মূলত কি কাইন্ড অফ ডিলেট করে দিয়েছে, ওটা আর্কাইভে রেখে দেওয়া হয়েছে। ওটা নিয়ে এখন কোনো অ্যাক্টিভিটি নেই, ওইটা নামও চেঞ্জ হবে না, ওইটা এডিটও হবে না, ওইটা অন্য কোনো অ্যাকশনেও যাবে না। বাট যদি কখনো কেউ চায় ওইটাকে রিস্টোরের মাধ্যমে আবার কি করা যেতে পারে, এডিটেবল করা যেতে পারে, পাবলিশ করা যেতে পারে। বুঝতে পেরেছি? আমরা একটু ডিলেট করার কাজটা শেখার চেষ্টা করি। ম্যানেজ ক্যাটাগরিতে আমরা একইভাবে, এখন সাইমা বলবে, আমি ডিলেট করতে চাচ্ছি। সাইমা তো নাই না, সামিয়া বলবে। সাইমা আছে। ভেরি 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 ডিফিকাল্ট। এই দুজন মিষ্টি খাওয়ায় নাই, এই জন্য এই অবস্থা, নাম ওলট পালট করে ফেলি, তাই না? আমরা যাওয়ার পর নাকি আমরা যখন করছিলাম লাগায় রাখছি এই ব্লেমটা করার মধ্যে যে আমরা 3টে ফ্রেন্ড বসছিলাম, তো আমরা নাকি করছি, কিন্তু স্যার আমরা এরকম কিছু করিনি। ওখানে একটা টোকেন পেয়েছে আজকে সকালে একজন। স্যার আমরা তো কালকে চুইংগাম খাইনি, কালকে না, ইভেন আমরা এইখানে চুইংগাম খাইনি কখনো। এটা বেসিক্যালি র্যান্ডম ক্লাস হয়, হ্যাঁ, লাইফে না, র্যান্ডম ক্লাস চলে। তো কালকে ইভিনিং এও তো ক্লাস ছিল, তারাও তো করতে পারে না। ইভিনিং এ যারা ক্লাস করছে ওরাই মানে ইয়াটা করছে, কমপ্লিটটা করছে যে এখানে হয়তো রেখে গেছে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি কিছু করিনি। এখন আমাদের ব্যাচের অন্য কেউ করছে কিনা সেটাও জানি। আচ্ছা আচ্ছা। কিন্তু মানে দেলোয়ার ভাই এমন বলতেছে যে তারা কি মিথ্যা বলছেন, তারা মিথ্যা বলছেন, আমি আচ্ছা ঠিক আছে, আমি দেলোয়ারের বিষয়টা আমি দেখব। আচ্ছা, এবার আমরা করতে চাচ্ছি কি ডিলেট ক্যাটাগরি, বাট এখান থেকে যাবে কি ডট, আবার একইভাবে বি ক্যাটাগরি, দেন ক্যাটাগরি, দেখেন ডিলেট ক্যাটাগরি, ভি ক্যাটাগরি, ক্যাটাগরি আইডি। গুড। আমার কি করতে হবে, একটা অ্যালাইস তৈরি হবে। বিজয়িতা বলবেন এখানে কি লিখবো, ডিলেট ক্যাটাগরি। ডিলেট ক্যাটাগরি। সো এর জন্য কি করতে হবে, একটা ফাংশন আমাকে ক্রিয়েট করতে হবে। ফাংশন ক্রিয়েট করলাম, কোথায় গিয়ে ফাংশন ক্রিয়েট করব, পাবলিক ফাংশন ডিলেট ক্যাটাগরি, ক্যাটাগরি আইডিটা নিয়ে নিলাম, ডলার ক্যাটাগরি আইডি। এরপর কি করব, ডিলেট করার জন্য কোয়েরি লিখতে হবে, তাই না? laravel.com এ যাচ্ছি, ডকুমেন্টেশন, ডেটাবেস থেকে কোয়েরি বিল্ডার, কোথায় ডিলেট, ডিলেটস, জাস্ট ডিলেট। এতটুকু বললে কি হলো? এতটুকু বলে ডিলেট করে দিলে কি হবে একটু বলেন তো? সব রেকর্ড ডিলেট হয়ে যাবে।
এটাকে ফ্যাক্টরি ডিলেট বলে, তাই না? আচ্ছা, টিবিএল, বাট এখানে একটা ক্লজ দিয়ে দিতে হবে। ক্যাটাগরি আইডি কমা দিয়ে ডলার ক্যাটাগরি ক্যাটাগরি আইডি। এবার কি ফ্যাক্টরি ডিলিট হবে? এবার ফ্যাক্টরি ডিলিট হবে না, একটা রেকর্ড ডিলিট হবে এবং আমি আবার ম্যানেজ ক্যাটাগরিতে ফেরত যাব। সো ডেফিনেটলি এখান থেকে একটা আমরা মেসেজ নিয়ে যেতে পারি যে তোমার রেকর্ড পার্মানেন্টলি রিমুভ হয়ে গেছে, রাইট? আচ্ছা, বাট এই ডিলেশন বাটনটাতে তো ভুলবশত ক্লিক করতে পারে। এই যে ক্লিক হয়ে গেছে, এটা রেকর্ড কিন্তু রিমুভ ডেটাবেস থেকেও চলে গেছে। চলে গেছে না মতামত? চলে গেছে, সে কিন্তু ডেটাবেসেও নেই। ব্লক ব্যাস 2 তে ক্যাটাগরি টেবিলে মতামত কিন্তু নেই, সো ডিলিট হয়ে গেছে সে। তো এখান থেকে আমরা যদি ডিলিট করতে চাই, বেসিক্যালি যেটা করা উচিত সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের হেল্প নিয়ে তাকে একবার এক্সেপশন দেওয়া বা তাকে একটা নোটিফাই করা যে আসলেও তুমি এটাকে ডিলিট করতে চাচ্ছ কিনা। সো আমরা একটা ইভেন্ট অ্যাট্রিবিউট দেই অন ক্লিক, এর মধ্যে রিটার্ন বলি চেক ডিলিট। এটা একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন। এই ফাংশনটা আরো অন্যান্য জায়গাতেও লাগলেও লাগতে পারে, বিশেষ করে আমি যখন ব্লগ ম্যানেজ করব, আমি যখন কমেন্টস ম্যানেজ করব, তখন কিন্তু এটা লাগতে পারে। ইন দ্যাট কেস আমরা যেটা করতে পারি, চেক ডিলিট ফাংশনটা বেটার হচ্ছে অ্যাডমিনের মাস্টারের হেডে বসে রাখাই ভালো, যাতে চাইল্ডরা সবাই পায়। চেক ডিলিট বলেছি। এবং এখান থেকে যেটা করব আর কি, সেইসকে ইকুয়াল কনফার্ম একটা বিল্ট ইন ফাংশন, are you sure to delete this like something এরকম একটা মেসেজ দিচ্ছি। এবার বলছি if সেইসকে return true else return false।
সো একজনকে বলা হচ্ছে রিটার্ন ট্রু আর একজনকে বলা হচ্ছে কি রিটার্ন ফলস। মানে যদি কনফার্ম করার জন্য কোনো অ্যালার্ট আসে, বেসিক্যালি সেখানে দুইটা বাটন আসবে, ওকে আর ক্যান্সেল। আমি যখন ওকে প্রেস করব তখন এই সিএসকে এর মধ্যে ট্রু আসবে, ইফ ট্রু হবে রিটার্ন হবে কি ট্রু। আর যদি আমি ক্যান্সেল প্রেস করি সিএসকে এর মধ্যে কি আসবে ফলস, আর রিটার্ন হবে কি ফলস। লেটস চেক। আমাকে একটা প্রম্পট দিয়েছে, রাইট? আর ইউ শিওর টু ডিলিট দিস। এখানকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা অনেকেই এই কাজটা করি বাট একটা কাজ করতে সহজে ভুলে যাই, সেটা হচ্ছে যখন কোনো জাভাস্ক্রিপ্ট ফাংশন কিছু একটা রিটার্ন করবে লাইক ট্রু অর ফলস, এবং তার উপর বেস করে আমাকে ডিসিশন নিতে হবে, অবশ্যই সেই রিটার্ন টাইপটা আমাকে রিসিভ করতে হবে। এইটা না লিখলে আপনি ওকে প্রেস করেন আর ক্যান্সেল, অলওয়েজ সে ডিলিট করে দেবে, স্টেপে চলে যাবে, হাইপারলিংক রেফারেন্সে চলে যাবে। বাট হাইপারলিংক রেফারেন্স যদি দেখে যে রিটার্ন এসেছে ফলস, তখন সে হাইপারলিংক রেফারেন্সে আমাকে নেবে না। হাইপারলিংক রেফারেন্স যাওয়া মানে কি ডিলিট ক্যাটাগরি ফাংশনের কাছে চলে যাওয়া, আর ওখানে যাওয়ার অর্থ কি আমার হাতে কোনো কন্ট্রোল নেই, সে ডিলিট করে দেবে। যেটা ক্লিয়ার? সো এই রিটার্ন এই জায়গাটা লেখাটা খুবই গুরুত্বপূর্ণ। যদি এখানে না লিখি আপনি রিটার্ন ট্রু ফলস যাই করেন, সে অলওয়েজ কোথায় চলে যাবে? ডিলিট করতে চলে যাবে। ওকে, সো দেখেন আমি যদি ক্যান্সেল প্রেস করি কোনো অ্যাক্টিভিটি হচ্ছে না, বাট আমি যদি ওকে প্রেস করি তখন কিন্তু সে আমাকে ডিলিট করে দিচ্ছে। সেটা ক্লিয়ার? আচ্ছা, বিভিন্ন ব্রাউজারে অ্যালার্টটা বিভিন্ন ভাবে আসে, এটা তাদের ডিজাইন। ওকে, এখন আমরা যদি বুটস্ট্র্যাপের মডেল ইউজ করতে যেতাম তাহলে বুটস্ট্র্যাপ সম্পর্কে ধারণা থাকতে হতো, আমরা মডেলের ভেতরে মেসেজটা দেখাতে পারতাম। বুঝতে পেরেছেন? ওকে, সো সুপার অ্যাডমিনের কোডটা, হ্যাঁ আচ্ছা, জাভাস্ক্রিপ্টটা হচ্ছে অ্যাডমিন মাস্টার। এই যে যদি মডেলে ইউজ করতাম তাহলে কি এখানে মডেল প্লাস এটা দিতে হতো? হ্যাঁ, একটা কথা বলতে চাইছিলাম যে কিলোকের মডেল আমরা তো এখানে মডেল নিয়ে কাজ করতেছি না ওকে জানান, ওকে জানান 5.3 তে 11 মডেল ইউজ হচ্ছে না, ওকে জানান, ও জানে না। আচ্ছা সবাই সবাই আমরা করছিলাম এই পর্যন্ত, মানে আমরা এডিটের কাজটা এখন শিখবো। ঠিক আছে, এডিটের কাজটা করার জন্য কি করতে হবে একটু বলেন তো রিয়াজুল? নরমালি আমরা যে আপডেটের কাজটা করেছি যে প্রসেসেই, ওইটা ল্যারাভেলের মধ্যে আনতে হবে, তাই না? যে আমরা প্রসেসটা কি ছিল, আমি যখন এডিট বাটনে প্রেস করি ওই রেকর্ডটা এডিট মোডে আমার ফর্ম ফিল্ডের মধ্যে দেখা যাবে। আপডেট বাটন প্রেস করলে ওইটা আবার ডেটাবেসে গিয়ে আপডেট হবে, নতুন রেকর্ড ইনসার্ট হবে না। অ্যাড করা মানে কি ইনসার্ট করা, আপডেট করা মানে কি ওই রো ট্যাগের রোর ভ্যালুগুলোকে আপডেট করা, চেঞ্জ করা। এখন ফার্স্টে যদি আমরা এডিটের টাস্কটা ধরি, এটা এডিট করতে চাই তখন কি করতে হবে একটু বলেন? কে বলবে? হাফসা বলবে। আমি ফার্স্টে তো আমাকে একটা অ্যালাইস বানাতে হবে, এবং কিভাবে বানাবো, কি বানাবো? আমি এডিট করতে চাচ্ছি। URL scope to এডিট ক্যাটাগরি বলা ভালো। হ্যাঁ, আপডেট করব যখন সাবমিট করব, রাইট? তারপরে হচ্ছে আমাদের ফিল্ডের নাম, সরি প্যারামিটারটা, আইডিটা, তার মানে কি এখানে লিখতে হবে কি ভি ক্যাটাগরি আইডি, আগেরটার মতো কপি পেস্ট, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে ঐশীর কথাই শুনলাম।
এখন এসে রাউটস, এডিট ক্যাটাগরি, এডিট ক্যাটাগরি। যারা ই কমার্স করছেন একটু বলেন তো, যে ডিজাইন টেমপ্লেট ছাড়া এই ব্লগে ক্যাটাগরি অ্যাড করা আর ই কমার্সে ক্যাটাগরি অ্যাড করার মধ্যে কোনো পার্থক্য আছে? বেশি নেই, সেম না? তো শুরু করেন, মনে করতে পারেন যে ই কমার্স শুরু হলে আমরা শুরু করব, নো, আমি ই কমার্স ওখান থেকেই শুরু করব যেখানে ব্লগ শেষ হবে। তবে ক্লাসের শেষে ডিক্লেয়ার দিতে যাচ্ছিলাম, বাট ক্লাসের শুরুতেই ডিক্লেয়ার দিচ্ছি যে ই কমার্সে একদম শুরু থেকে মাস্টারিং হবে না, অথেন্টিকেশন দেখাবো না, ক্যাটাগরি অ্যাড, ম্যানুফ্যাকচারার অ্যাড, প্রোডাক্ট অ্যাড, এগুলো কোনো কিছুই আমি দেখাবো না, বা ফ্রন্ট এন্ডে প্রোডাক্ট ডিসপ্লে, প্রোডাক্ট ডিটেলে যাওয়া কোনো কিছুই আসবে না। শুধু আসবে কি সরাসরি প্রোডাক্ট ডিটেল, অ্যাড টু কার্ট, সেখান থেকে আমার কাজ শুরু হবে। হ্যালো, হ্যাঁ জান বলো। পারবে, পারবে। পারবে, পারবে। ওকে উল্লেখ করতে হবে কোন পরীক্ষাতে সে পাস করতে পারে। আচ্ছা, আমি কি বোঝাতে পেরেছি? কারণ আমি যখন ব্লগ শেষ করব ততটুকুতে আমরা এটা পারবো। দ্যাট মিনস আগামী রোববারের পরের রোববার আমার টার্গেট হচ্ছে এই রোববারের পরের রোববার, যেটা বেসিক্যালি 11 তারিখ। 11 তারিখে আমরা ই কমার্স ধরবো। ইমেজ আপলোড দেখাবো, ইমেজ আপলোড ব্লগেই চলে আসবে আগামী 3টা ক্লাসেই। দ্যাট মিনস আগামী উইকেই আমরা দেখে ফেলবো। এবং আগামী উইকে ব্লগ আলাদার মতো শেষও হয়ে যাবে ইচ্ছে মতো। অনেকেই আছে এক্সপার্ট, ডাউনলোড এক্সপার্ট আছে, নামিয়ে নেন। একরামকে নক করেন, ওই ইউআরএল দিয়ে দেন, ও ডাউনলোড করে দেবে। ডাউনলোডার, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা ফাংশনটা রেডি করি। পাবলিক ফাংশন এডিট ক্যাটাগরি। আমরা কি আইডিটা এনেছি না? ক্যাটাগরি আইডি। এখন আমাকে কি করতে হবে? ক্যাটাগরি ইনফো, ডিবি, স্কোপ, টেবিল, একটু খেয়াল করেন, টিবিএল, ক্যাটাগরি, ওয়ার, ক্যাটাগরি আইডি কমা ডলার, ক্যাটাগরি আইডি। এইটা বেসিক্যালি কি হবে? গেট হলে 2D, আর যেহেতু একটা আইডি রিটার্ন আইডির এগেইনস্টে একটা রোই আসবে, তখন আমরা লিখছি কি ফার্স্ট। ভেরি নাইস। নাও আমাদের ট্যাক্সটা কি? আমার তো এডিট পেজটাকে কি ডিসপ্লে করাতে হবে না? সো এটুকুকে আমরা আপাতত বন্ধ করে রাখি, পরে খুলবো। আমি যদি একটা পেজকে লোড করাতে চাই, রাইট, আমি যদি একটা পেজকে লোড করাতে চাই, নরমালি আমরা কি করে থাকি বলেন তো?
আমরা মনে করেন অ্যাড ক্যাটাগরি, আমার কি এডিট ক্যাটাগরিটা অ্যাড ক্যাটাগরির মতোই হবে না? মানে বেসিক্যালি এডিটটা হবে, আমি যখন এডিটে প্রেস করব এই ফর্মটাই আসবে, বাট এর ভেতরে ভ্যালু থাকবে, তাই কি না? যে আমি যদি বলি যে আমি বিনোদনকে এডিট করব, ক্লিক করলে উপরে লেখা থাকবে বিনোদন, এখানে নিচে লেখা থাকবে ডট ডট ডট, আর এখানে সিলেক্টেড অবস্থায় থাকবে পাবলিশড আর আনপাবলিশড। বিষয়টা বোঝা যাচ্ছে? তো আমি যে কাজটা করি, আমি অ্যাড ক্যাটাগরির যে ব্লেড ফাইলটা আছে এটাকে একটু এডিট করে নেই। এডিট করলে হবে না, মানে সরি, সেভ অ্যাজ করে নেই। সেভ অ্যাজ করে নামটা আমরা কি দিচ্ছি? এডিট ক্যাটাগরি দিচ্ছি। ওকে, কনফিউজড হওয়ার কিছু নেই, আমি এডিট ক্যাটাগরি দিচ্ছি। নাও এবারকার আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেটটা হচ্ছে আমার যে পেজটাকে লোড করব তার নাম বলছি এডিট ক্যাটাগরি, নাম বলছি কি এডিট ক্যাটাগরি ফর্ম। এই যে যেটা আমি এখন বন্ধ করে রেখেছিলাম সেটার এখন হেল্প নিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে আমরা এডিট ক্যাটাগরি ফর্ম বলছি। এর সঙ্গে কি উইথ করতে হবে না? এডিট পেজের সাথে আমরা উইথ করব কাকে? আমরা বেসিক্যালি উইথ করব ক্যাটাগরি ইনফোকে, যাতে আমরা ওই পেজের ভেতরে আমরা ক্যাটাগরি ইনফোকে পেয়ে যাই। বোঝা যাচ্ছে? এই ক্যাটাগরি ইনফোটাকে কোথায় পাস করে দিলাম? এডিট ক্যাটাগরি পেজের মধ্যে। ওই যে গতদিন যখন আমি বোঝাচ্ছিলাম মনে আছে যে অ্যারে চলে যাবে কোথায়? চাইল্ডে, আর চাইল্ড চলে আসবে কোথায়? মাস্টারে। সো প্রথমে আমি ডাটা তুলে নিলাম ডেটাবেস থেকে, এটা 2D হোক আর 1D হোক, এটা তো অ্যারে। সো এই অ্যারেটাকে দিয়ে দিলাম কোথায়? আমার চাইল্ডে, আর চাইল্ড চলে আসলো কোথায়? আমার মাস্টারে, রাইট? ওই পার্টিকুলার কনসেপ্ট অনুযায়ী কিন্তু আমরা পেরে গেলাম। এখন এডিট ক্যাটাগরি ফর্মের কথা আমি বলেছি। নাও আমি যদি এডিট করতে যাই বিনোদনকে, কোনো কিছু আছে? নেই, কারণ আমি পেজের ভেতরে তো প্রিন্টই করি নাই, রাইট? পেজের ভেতরে কি প্রিন্ট করেছি? করি নাই, আসারও কথা না, আসছেও না। এখন আমরা এডিট ক্যাটাগরি পেজটাতে গিয়ে ক্যাটাগরি নেমের জায়গায় কি করব বলেন? ভ্যালুর মধ্যে ইনফো ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন দিলাম। লেটস চেক, নামও আসে, ডেসক্রিপশনও আসে। প্রবলেম কি? ড্রপ ডাউন। বড় একটা হেডেক। যখনই ফর্মে ড্রপ ডাউন থাকে তখন হেডেকটা বেড়ে যায় যদি আমি এডিট করতে আসি। আমি এটা কেন দেখাচ্ছি আপনারা তো শুধু এই কাজটুকুই করবেন না, আপনাদের ফর্মে অন্য কাজের জন্য তো আপনার ড্রপ ডাউন প্রয়োজন হতে পারে। তখন আপনি কি করবেন যদি আপনার ড্রপ ডাউনকে সিলেক্টেড করতে হয়? যদি আমি না শেখাই, আমি তো পারতাম যে না ওখানে আনপাবলিশ করেছি, পাবলিশ করেছি, সো বাদ। এটা একটা ট্রিকি জব। একটু খেয়াল করে দেখবেন অনেক রিনাউন্ড সাইডেও যদি আপনি ড্রপ ডাউন থেকে এডিট করতে আসেন, ড্রপ ডাউনের ভ্যালু সিলেক্ট হয় না, পুরনো ভ্যালুটা দেখায় না। যেটা বেসিক্যালি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা হয়ে থাকে। লজিক দিয়ে যদি করতে হয় এটা পারাই যাবে না। মনে করেন একটা কান্ট্রি ড্রপ ডাউন লিস্ট আছে, ওখানে কান্ট্রি আছে কতগুলো, এটা খুবই কনফিউজিং।
মানে কান্ট্রি আবার স্বাধীন, স্বায়ত্তশাসিত বিভিন্ন রকমের আছে। সো কারেন্ট অ্যাফেয়ার্স এ কাউকে যদি আমি বলি ওই আমি জেনারেল নলেজে তাকে আটকে দিব, তাকে ফেল করে দিব, শুধু কোশ্চেন করতে হবে কয়টা কান্ট্রি আছে, ফেল। যদি সে এলাবোরেট না জানে, আমিও ঠিক মতো এখন জানি না, অনেক আপডেট হয়। একেবারে পূর্ণাঙ্গ স্বাধীন, স্বায়ত্তশাসিত, এরকম আলাদা আলাদা সেগমেন্ট আছে। যতটুকু আমার মনে আছে একেবারে পুরোপুরি স্বাধীন লাইক বাংলাদেশ 196টা আছে, আর স্বাধীন স্বায়ত্তশাসিত মিলিয়ে আছে 239টা। যারা বেসিক্যালি স্বাধীন বাট কিছু কিছু ডিসিশন তারা নিতে পারে না, লাইক আফ্রিকান কিছু নেশনস আছে, ডিসিশন নিতে হলে ফ্রান্সের কাছ থেকে নিতে হয়, ডিসিশন নিতে হলে ব্রিটেনের কাছ থেকে নিতে হয়। এশিয়ান কিছু কান্ট্রি আছে, ডিসিশন নিতে হলে চায়নার কাছ থেকে নিতে হয়। এটা বুঝতে পেরেছেন? কাইন্ড অফ উপনিবেশ বলা হয়। যেমন থাইল্যান্ড, রাইট, হংকং, এরা কিন্তু যে ডিসিশন মেকিং একদম একদম টপ লেভেল ডিসিশন মেকিং, এটা চায়না করে। চায়নার এক সময়কার উপনিবেশ তারা। ঠিক তেমন ওই অ্যান্টিগা থেকে শুরু করে ওই ওই ওয়েস্ট ইন্ডিয়ান যে যে দ্বীপগুলো আছে না, ওরা কিন্তু আলাদা আলাদা ভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে আছে, বাট ম্যাক্সিমাম যে হাই লেভেলের ডিসিশন গুলো আসে সব ফ্রান্স থেকে আসে, ব্রিটেন থেকে আসে। বুঝতে পেরেছেন? সেখানে অনেক ভজঘট আছে ভাই। আমি ওটা নিয়ে কাজ করছি না, বাট আমি বলছিলাম যদি ড্রপ ডাউন লিস্টে আমার 239টা কান্ট্রি থাকে, আমি সিলেকশন দিব কিভাবে? ইফেলস দিয়ে নাকি ইফ এলস ইফ দিয়ে? কোনটা? অনেক কষ্ট হয়ে যাবে না? আপনি কয় লাইন লিখবেন? সুইচ দিয়েই আপনি কয় লাইন লিখবেন? কোড লিখতেই হবে, বাট সেটা না করে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা যায়। এর জন্য ছোট্ট একটা টেকনিক্স আছে, যে টেকনিকটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পেরেছি? এটা ফর্ম বেস টেকনিক আছে, আর ওই ফর্ম বেস টেকনিকটা আমি একটু অ্যাপ্লাই করার চেষ্টা করব। হুম, দেখেন আমি এডিট ক্যাটাগরিতে একটি স্ক্রিপ্ট যুক্ত করছি। স্ক্রিপ্টটাকে আমাদের একটু ভালো মতো বুঝতে হবে। আমাদের ফর্মের নাম কি? ফর্মের কোনো নাম আছে? ফর্মের কোনো নাম নেই, আমি ফর্মের নাম যুক্ত করব। নেম, অবজেক্ট সাইন, কোটেশন, এর ভেতরে ভ্যালু দিচ্ছি কি? এডিট ক্যাটাগরি। প্রথমে দিচ্ছি কি? আমাদের ফর্মের নাম। সো যখন স্ক্রিপ্টিং এর মাধ্যমে আমি এই কাজটা সারার চেষ্টা করছি, আমার ড্রপ ডাউনে যদি 500 লিস্টেও থাকে, আমার কোনো কিছু যে আসে না, আমি এক লাইন দিয়ে কাজটা সারতে পারবো, রাইট? খুবই ট্রিকি। সো কি করতে হচ্ছে? ডকুমেন্ট ডট ফর্ম, এই ডকুমেন্টের যে ফর্ম, যার নাম এডিট ক্যাটাগরি, কাকে সে এডিট করবে, মানে কাকে সে সিলেক্ট করবে? এলিমেন্টস। এলিমেন্টসটার নাম কি? আমার এলিমেন্টসটা হচ্ছে পাবলিকেশন স্ট্যাটাস। পাবলিকেশন স্ট্যাটাস ডট ভ্যালু। এই পাবলিকেশন স্ট্যাটাসের ডট ভ্যালু, যে কোনো একটা ভ্যালু। ভ্যালু মনে করেন কোনটা? এখানে কয়টা ভ্যালু আছে? দুইটা ভ্যালু না? 1 আর 0। সো ডেফিনেটলি যখন আপনি একটা ড্রপ ডাউন বানাবেন, কখনোই কি সেম ভ্যালু একাধিক অপশনে থাকতে পারবে না, আদারওয়াইজ জাভাস্ক্রিপ্ট লাস্টেরটাকে সিলেক্ট করে দেবে। বোঝা যাচ্ছে? সো কান্ট্রি যখন ভ্যালু হিসেবে থাকে, তখন কিন্তু শর্ট কোড রাখা হয়, আর প্রত্যেকটা কান্ট্রির কিন্তু নির্দিষ্ট শর্ট কোড আছে, এটা ওয়েব থেকে পাওয়া যায়, ভ্যালিড শর্ট কোড। ওকে,
সো বাংলাদেশের জন্য কি পিডি, তাই না? ভ্যালিড শর্ট কোড। এখন এখানে আসি, ইকুয়াল বেসিক্যালি কি বসবে? এটা বসবে ক্যাটাগরি ইনফো পাবলিকেশন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যাটাগরি ইনফোর মধ্যে কি আমার পাবলিকেশন স্ট্যাটাসটা আছে না, এটা যে ভ্যালুটা আমার ড্রপ ডাউনের ভ্যালুর সাথে মিলে যাবে তখন সেটাকে সে অটোমেটিক সিলেক্ট করে দেবে। একটু খেয়াল করেন যে আমার ড্রপ ডাউন যদি 500 অপশনেরও থাকে, এখন কোনো সমস্যা আছে? কোনো আদার্স লজিক বসাতে হবে? আমি ডেটাবেস থেকে একটা ভ্যালুই পাস করব, ওই একটা ভ্যালু যে কোনো অপশনের সাথেই মিলতে পারে, যার সঙ্গে মিলবে সে সিলেক্টেড থাকবে। বাট আমাকে বলে দিতে হবে যে আমি স্ক্রিপ্টিংটা কোথায় করছি, ফর্মের নাম কি, এডিট ক্যাটাগরি, আর যে এলিমেন্ট নিয়ে কাজ করবে সেই এলিমেন্টের নাম কি, পাবলিকেশন স্ট্যাটাস। ওকে, লেটস চেক। আমি জানি না এটা পাবলিশ ছিল না আনপাবলিশ, বাট এখন সেটা সে পাবলিশ সিলেক্ট করে রেখেছে। আমরা যদি একটু চেক করি যে এটা পাবলিশ ছিল নাকি আনপাবলিশ ছিল। এটা পাবলিশ ছিল। ওয়ান। হ্যাঁ, যদি সেক্ষেত্রে তো আপনার এখানে বিএনই থাকতে হবে। আপনার এই ভ্যালুটা ডেটাবেজে যাচ্ছে কিভাবে? এখানে 10 দেওয়ার কারণে 10 যাচ্ছে। যদি বিএন পাঠাতে হতো তখন এখানে ভ্যালু হিসেবে কি দিতে হতো? বিএনই তো দিতে হতো। হ্যাঁ, আপনি ড্রপ ডাউন যখন বানাবেন ডেফিনেটলি ড্রপ ডাউনটাকে আপনাকে তো একটু ইয়ে করে বানাতে হবে। হ্যাঁ, এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আপনি ড্রপ ডাউন জেনারেট করে দিতে পারেন। আপনি জাভাস্ক্রিপ্ট থেকেই ড্রপ ডাউন জেনারেট করে দিতে পারেন। আমাদের কাছে একটা জাভাস্ক্রিপ্ট আছে country.js নামে, সেটাই বানানো সম্ভব। ঠিক আছে, ডিক্লেয়ার করে দিন। একজনের মঙ্গলবারে দিয়ে দিন, একজনের সোমবারে। ওকে, সো এডিট করার জন্য আমাদের ডেটাগুলো কিন্তু এখন সেট। আমি যখন যাকে এডিট করতে যাচ্ছি, মোবাইলকে এডিট করতে গেলে মোবাইল প্লাস প্লাস পাবলিশ এটা কিন্তু চলে আসে। এখন আমি যখন পাবলিশ আপডেট করব, আপডেট করার সময় বেসিক্যালি আমাকে তো যখন ম্যাচ করাতে হবে, তখন কি দিয়ে ম্যাচ করাতে হয়? ডেটাবেসে আইডি দিয়ে ম্যাচ করাতে হয় না? সো আমি ক্যাটাগরির আইডিটা এখানে ক্যাটাগরি আইডিটা আমি হিডেনে দিয়ে দিব। তাহলে এই ফর্মে কয়টা ভ্যালু আছে একটু বলেন তো? হ্যাঁ, দুটো হয়েছিল কিভাবে? আগেই ছিল 3টা ভ্যালু, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস, আর হিডেনে রাখলাম একটা আইডি। 4টা ভ্যালু। সো আমার ফর্মে এখন 4টা ভ্যালু আছে। বাট আমি কিন্তু আইডিটা কখনোই আপডেট করার চেষ্টাও করব না, কারণ মাইস্কুয়েল কখনোই তার প্রাইমারি কিকে আপডেট করতে দেয় না। বুঝাতে পেরেছি? মাইস্কুয়েল কখনোই তার প্রাইমারি কিকে আপডেট করতে দেয় না। তো যদি আমি এখন আমার প্রাইমারি কিটাকে আপডেট করতে না চাই, ডেফিনেটলি সেটা কখনো চাইবেও না, আমাকে কি করতে হবে? আইডি ধরে বাকি ভ্যালুগুলোকে আপডেট করার ব্যবস্থা করতে হবে। ওকে, সো তার আগে সবার আগে কি করতে হবে? আগে তো কন্ট্রোলারে তাকে নিয়ে যেতে হবে, তারপরে আপডেট কমান্ড দিতে হবে। দেন আমি এখানেও আসতে পারি, আবার ম্যানেজেও ফেরত যেতে পারি। এটা আমার ব্যাপার। ক্লিয়ার? আপনি কিছু বলছেন না, বোঝা যাচ্ছে? ওকে, নাইস।
ঋষি মন খারাপ কেন স্যার? মনে হচ্ছে মন খারাপ হয়েছে হুম। আচ্ছা এটা সেভ হবে না আপডেট হবে এবার আপডেট হয় মেথড কি পোস্ট আর গেট মেথড পোস্ট না যাবে না আপডেট ক্যাটাগরি আইডি সুপার অ্যাডমিন কন্ট্রোলার ফাংশনের নাম কি আপডেট ক্যাটাগরি সুপার অ্যাডমিন কন্ট্রোলার পাবলিক ফাংশন আপডেট ক্যাটাগরি ওকে আমাকে এখন ভ্যালুগুলো ধরতে হবে না ক্যাটাগরি আইডি ভ্যালু রিড করার জন্য কি করতে হয় রিকোয়েস্ট ডলার রিকোয়েস্ট ক্যাটাগরি আইডি ফার্স্ট তারপর অ্যারে ডাটার মধ্যে কি কি নিব ক্যাটাগরি নেম তাই না রিকোয়েস্ট ক্যাটাগরি নেম দেন ঠিক আছে পাবলিকেশন স্ট্যাটাস তিনটা ভ্যালু চারটা ভ্যালুই পেলাম ক্যাটাগরি আইডি উপরে নেওয়া আছে আর বাকি তিনটা ভ্যালু অ্যারেতে নেওয়া আছে এখন আমরা আপডেট করতে শিখেছিলাম একটা ফিল্ডকে এখন আমরা আপডেট করতে শিখবো ওই টেবিলের একই রোয়ের একাধিক কলামকে আমরা একটা কলামকে আপডেট করতে শিখেছিলাম না আচ্ছা এখন একাধিক কলামকে আপডেট করতে শিখবো এই যে দেখেন এইটা কি যাবে হ্যাঁ ভাইয়া আসলে এই কাজটা আমিও করি টিবিএল ক্যাটাগরি ক্যাটাগরি আইডি ক্যাটাগরি আইডি তাই না আপডেট করবো কাকে জাস্ট অ্যারেটাকে হ্যাঁ ওখানে অ্যারে পুরোপুরি এক্সপোজ করে দেওয়ার দরকার নেই এই কারণেই তো আমরা কোডটাকে স্কুইজ করে নিলাম আমরা উপরেই অ্যারেটাকে সাজিয়ে নিয়েছি এখন আপডেট ফাংশনের মধ্যে অ্যারেটাকে পাস করে দিলাম এরপর আমি রিটার্ন করব
ম্যানেজ ক্যাটাগরিতে চলে গেলাম। এখন এখন দেখি মোবাইলকে পরিবর্তন করে কি করব। আবার বাংলা লিখবেন, লিখেন না। বাংলা আমি লিখে ছাড়বো। স্যার আবার সবাই বিনোদন ছিল না মোবাইল ছিল? কই গেল বাংলা? কি আসলো? ক্যাসপারস্কি অন করেছি? হ্যাঁ হ্যাঁ, তাই তো। দেখেন আমি মোবাইলকে ল্যাপটপ বানিয়ে দিয়েছি, ঠিক আছে? না, আমি এডিট করতে চাচ্ছিলাম, আমি লিখতে চাচ্ছিলাম। কি হলো? মোবাইলগুলো ল্যাপটপ বানিয়ে দিচ্ছি। সো নট ফাউন্ড HTTP এক্সেপশন। সম্ভবত এখানে আপডেট ক্যাটাগরি, ঠিক আছে? এটা তো আমার আপডেট ক্যাটাগরি, ঠিকই তো আছে। এখানে এসে পোস্ট দিয়ে বলেছি আমরা আপডেট ক্যাটাগরি। আচ্ছা, আইডি কোথায়? আইডি আছে আমাদের? নাই তো। মোবাইলকে আমি ল্যাপটপ করেছি এই জন্য মাইন্ড করেছে। হ্যাঁ ল্যাপটপ হয়েছে, তাই না? আচ্ছা, ফ্রন্ট এন্ডে তো ডেফিনেটলি এটা তো আমার ডেটাবেজে যা থাকবে তাকেই তো দেখাবে, তাই না? সে তার মতো কাজ করছে। সো বেসিক্যালি আমরা কিন্তু একটা, হ্যাঁ দিয়ে দিতে পারেন, মেসেজ তো আমরা দিতেই পারি। হ্যাঁ, এক কাজ আর কতবার দেখাবো। সো আমরা একটা সার্কেল ফিল আপ করলাম। অতীব গুরুত্বপূর্ণ একটা টপিক আছে যেটা আমি আজকে চাচ্ছি না যে শুরু করি, অন্য জিনিসগুলো স্টার্ট করব। গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে ইমেজ আপলোড। হ্যাঁ, ফাইল আপলোড যেটাকে বলা হচ্ছে। আমি ইমেজগুলোকে আপলোড করব এবং আপলোড প্রসেসটা একটু ডিফারেন্ট হবে। লাইক আমার ব্লগে যদি ইমেজ থাকে, ওকে, আমি হয়তো একটা ফর্ম আপনাদের বানাতে বলেছিলাম ক্লাসের শুরুতে। ওখানে থাকতো কি ব্লগের টাইটেল, ব্লগের ক্যাটাগরি আইডি, শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, ব্লগ ইমেজ আর পাবলিকেশন স্ট্যাটাস। সো ওখান থেকে আমরা ইমেজ আপলোড করা শিখব। বুঝতে পেরেছি? ওখান থেকে আমরা ইমেজ আপলোড করা শিখব। দ্যাট মিনস এটা নেক্সট ক্লাসেই। এবং ব্লগ অ্যাড করা হলে কি ব্লগ আমরা কি এডিট, আপডেট, সিলেক্ট, ডিলিট এগুলোকে করতে পারবো না? উইথ ইমেজ এভাবেই দেখাবে। আমি রিড মোডে চলে যাব, হেড কাউন্ট করব, রিসেন্ট ব্লগ চলে আসবে, পপুলার ব্লগ চলে আসবে। এটা একদিনই। সময় যেটা আছে এটাকে কাজে লাগিয়ে যতটুকু হয়েছে এটা একটু রপ্ত করতে হবে। বিশেষ করে ক্রুডিংটা, ভিন্ন ভিন্ন সেটের ডাটা দিয়ে ক্রুডিংটা আপনারা প্র্যাকটিস করেন। জাস্ট আমি চাচ্ছি যে আমরা এখন পর্যন্ত যা করেছি এর মধ্যে এই জিনিসগুলো আপনি করতে পারেন, আর কোনো কিছু আপাতত দরকার নেই। এক হচ্ছে আমি ব্লেড মাস্টারিং পারি, দুই হচ্ছে অথেন্টিকেশন যতটুকু দেখানো হয়েছে ভুল শুদ্ধ অতটুকু আমি পারি। আমি ডাটা সেভ করতে পারি, ডাটা সিলেক্ট করতে পারি, ডাটা ডিলিট করতে পারি, ডাটা এডিট করতে পারি। দ্যাটস অল, এর চেয়ে বেশি কিছু দরকার নেই।
এতটুকুই কিন্তু যথেষ্ট একটা প্রজেক্ট করার জন্য। ইনফ্যাক্ট ইমেজ আপলোডটা হয়ে গেলে যারা নিউজ পেপার করতে যাচ্ছেন আর কোনো কিছু লাগবে না। আমি বুঝতে পেরেছি? ই কমার্সের যে অংশ পর্যন্ত আমরা ডেভেলপ করব, মানে এতটুকু যখন হয়ে গেছে, ডিসপ্লে কিছু অপশন ছাড়া, কিছু টেকনিক ছাড়া, যেহেতু যখন আমরা ব্লগ দেখাবো, ব্লগের ডিটেল দেখাবো, রিসেন্ট পপুলার দেখাবো, সেখান থেকে ডেফিনেটলি আপনারা অনেক বেশি নলেজ ডেভেলপ করবে। তো অতদূর গেলে আপনারা একটা ই কমার্সের মানে বলতে পারেন যে যারা টেকনিক্যাল না তাদের চোখে ধুলো দিয়ে এটাকে ই কমার্স বলে দিতে পারবেন। বাট ই কমার্সের মূল কাজ শুরু হয় কোথা থেকে? কার্ট থেকে, চেক আউটের পর, অর্ডারের পর, ইনভয়েসের, ইমেল, অনেক কিছু তার সাথে ইনভলভ। বুঝতে পেরেছি? ওখানে নর্মালাইজেশন চলে আসে, বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক ইনক্লুড হয় বিশেষ করে সেখানে। তো ভ্যারাইটিস কম, ই কমার্স আর নিউজ পেপার এছাড়া আর তেমন কিছু আমি দেখি নাই আপনাদের প্রপোজালে। 90% ই কমার্স, 2টা HRM দেখেছি, 2টা HRM দেখেছি, আর B2C আর B2B দেখেছি, আর কোনো কিছু দেখি নাই। দু একটা স্কুল ম্যানেজমেন্ট আছে, হ্যাঁ, একটা স্কুল ম্যানেজমেন্ট আছে, গুড, বাট যদি ভ্যারাইটি আসে ভালো, হ্যাঁ, ভ্যারাইটি থাকা ভালো। আপনারা ভ্যারাইটিস অফ প্রজেক্ট, আমি একটা লিস্ট দিয়ে দিয়েছিলাম তো আপনাদের, সব ই কমার্স আমি বলি নাই, পয়েন্ট অফ সেলও আমি উল্লেখ করেছিলাম। আমি 10টা বা 12টা পয়েন্ট দিয়েছিলাম, ওখান থেকে চয়েস এসেছে মাত্র 3টাতে। সেটাই। সবাই একটা একটা করে ই কমার্স বিজনেস খুলে বসবে, সমস্যা কোথায়? হ্যাঁ, নিজের দোকানের খরিদ্দার হবো, আর আমাদের হোলসেলার হবে হাফিসা। আমরা চকে চলে যাব আর মাথায় করে জিনিসপত্র নিয়ে চলে আসবো। আজকে ক্লাস শেষ হয় নাই, কারণ আমরা চলে যাই শূন্য থাকি কাছে। বাকি ক্লাসগুলো আজকের দিন দিয়ে ওকে একদিন প্যারেড করাই আমি। আপনাদের সবার বিডি স্কিল রেজিস্ট্রেশন হয়েছে? এভরিবডি? প্রতিবারই নিয়েছে? কয়টা হয়েছে? ভেরি গুড, সমস্যা নাই, কাউন্টার বাড়ু। আমরা কি ফর্মটা বানিয়েছি অ্যাড ব্লগের? অ্যাড ব্লগের ফর্মটা দেন, এখানে কিছু একটা ট্রিকি টাস্ক আছে, ওই ট্রিকি টাস্কের কথা বলে দেই যে এই জায়গাটা যেন আমরা একটু দেখি বা দেখার চেষ্টা করি। সিটিং সিট দেখতে যাচ্ছেন কেন? ডাটা থাকে না, হ্যাঁ, সিট আর তৈরি করে রাখতে হবে আপনাদের। ঠিক আছে,
হয়ে যাবে। হ্যাঁ, যে সময়টুকু আছে সিট 10-15 মিনিট আমি একটু দেখাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনারা রোলিংস দেখেছেন না, রোল ব্যাকিং দেখেছেন, আপনি সবগুলো কমান্ড এক্সিকিউট করে করে দেখবেন, ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, অনেক ডাটা দেবেন, অনেক টেবিল বানাবেন, জাস্ট রিফ্রেশ করে দেবেন, সব ভ্যানিশ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? স্টেপ করে রোল ব্যাক করবেন, এডিট করবেন, আপডেট করবেন, প্র্যাকটিস থাকা ভালো। হ্যাঁ, কারণ ফাইলগুলো থাকবে, ফাইলের কোনো কিছু হবে না। হ্যাঁ, ফাইল থাকবে, মানে আর্টিসান আপনাকে জাস্ট বলবেন যেন ওই ফাইলগুলো নিয়ে কিছুটা ডেটাবেজের সাথে খেলা করবে। আর সিডিংটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সিডিংটা কেন? কারণ হ্যাঁ, অত ফাংশন একটা একটা ল্যারাভেল আছে ফ্রেশ, ল্যারাভেল ফ্রেশ ল্যারাভেল আছে, আমি দেখিয়ে দিচ্ছি। একটা ফ্রেশ ল্যারাভেল নিয়ে আসেন। হ্যাঁ, আছে, নিয়ে আসেন, নিয়ে আসেন। স্যার ওটাতে কি কাজ করার পর ইনস্টল দেওয়া যায় না? মানে আমি কোনো কোড লেখার পরে কি ওটাতে গিয়ে যায়, ইউজ করা যায়। সেক্ষেত্রে ওই যে দুইটা টেবিল আছে, ওই দুইটা টেবিল ইউজ করতে হয়। বুঝতে পেরেছেন? কিছু ফাইল জেনারেট হয়, সমস্যা হয় না। আমরা চাইলে এটার মধ্যেও তৈরি করতে পারবো, আমরা চাইলে কি করতে পারবো, এখানেও আমাদের প্রজেক্টেও ইনক্লুড করতে পারবো। বাট ইনক্লুড করলে আমাদের ডিজাইন আর ওই ডিজাইন কনফ্লিক্ট করবে। ফ্রেশ ভাবে দেখাই, পরে ওইটাকে কিভাবে ইনক্লুড করতে হয় সেটা দেখাবো। নরমালি যেটা হয় যে ফার্স্টে ল্যারাভেল ইনস্টল হয়, পরে অথ ইনস্টল হয়, দেন অ্যাপস ডেভেলপমেন্ট শুরু হয়। বুঝতে পেরেছি? ল্যারাভেল মূলত শুরু করেছিল ছোট ছোট অ্যাপস ডেভেলপমেন্ট দিয়ে, ছোট ছোট স্মল টাইপের অ্যাপস ডেভেলপমেন্ট, লাইক এই যে ছোট ছোট কাজ, HRM, পয়েন্ট অফ সেল কাইন্ড অফ অ্যাপস ডেভেলপ করা হতো ল্যারাভেল দিয়ে। পরে এটাকে বাণিজ্যিকভাবে ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রে নিয়ে আসা হয়েছে। বাট এখানে কিন্তু দুইটা অথেন্টিকেশন দেয়া নেই। অতে আমরা যখন একটা ডাইনামিক সাইট করবো, ওখানে দুই ধরনের অথেন্টিকেশন লাগে, একটা ক্লায়েন্ট অথেন্টিকেশন, একটা অ্যাডমিন অথেন্টিকেশন। ওকে, সো আমি একটা অথ নিচ্ছি, মানে একটা ফ্রেশ ল্যারাভেল নিচ্ছি এবং অথ ইনস্টল করে দিচ্ছি। এটা বেসিক্যালি দেখানোর কিছুই নেই, কমান্ডটা আছেই। কই ফ্রেশ ল্যারাভেল লিখে আছে? এফ কোথায় আছে? ফ্রেশ ল্যারাভেল, এটাই প্রজেক্ট নেম। অটোমেটিক এনশিওর হবে, বলে দিচ্ছি। হ্যাঁ, লগের ফর্ম না, ফর্মটা তাহলে পরেই দেখি। হ্যাঁ, অতটা দেখি, আর আপনি সিট দেখতে চাচ্ছেন, সিটটা দেখায়। ওকে, দেখেন আমার হাতে ফ্রেশ ল্যারাভেল আছে। আমি যদি প্রজেক্টটাকে রান করাই, সবাই একটু বসেন বসেন, হ্যাঁ বসেন। আপাতত আজকে প্রজেক্টে আমরা নেই, লোকাল হোস্ট ফ্রেশ ল্যারাভেল। সুলাইমান খান, তাই না? খান সুলাইমান, আচ্ছা। এই আমার ফ্রেশ ল্যারাভেল থেকে এর ভেতরে গিয়ে এই যে টার্মিনালে যাবেন,
টার্মিনালে গিয়ে আমাদের অথ ক্লাসটা ইনস্টল করে নিতে হবে। ওকে, অথ ক্লাসটা ইনস্টল করে নিতে হবে। আমি অথেন্টিকেশন ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি Laravel, এবং অথেন্টিকেশনের জন্য যেটা যেটা হবে, আমার এখানে রেজিস্ট্রেশন পেজ চলে আসবে, আমার এখানে লগ ইন পেজ চলে আসবে, লগ ইন করার পর হোম পেজ চলে আসবে, রাইট? আচ্ছা, এখানে লিখতে হয় এভাবে, জাস্ট অথ। হ্যাঁ, এটা আবার Laravel ডকুমেন্টেশনে দেওয়াই আছে। অথের মধ্যে গেলে আপনি দেখতে পাবেন PHP artisan make auth। Authentication scaffolding generated successfully. ওখানে গিয়ে যদি আমরা একটু চেক করি, রিসোর্সের ভিউয়ে হোম ব্লেড নামে একটা ব্লেড ফাইল যুক্ত হয়েছে, অ্যাপ ব্লেড আছে, অথের মধ্যে লগ ইন, রেজিস্ট্রেশন জেনারেট হয়েছে, এবং পাসওয়ার্ডের মধ্যে ইমেল, রিসেট, এগুলো জেনারেট হয়েছে। এবার আমরা যদি যাই এপিপি তে, HTTP তে, কন্ট্রোলারের মধ্যে অথ, এই যেখানে একটা হোম কন্ট্রোলার যুক্ত হয়েছে। অথের মধ্যে আগে থেকে এই কন্ট্রোলার গুলো দেয়া ছিল, আগে থেকে ছিল। আর মিডলওয়্যারে কিছু নেই। এপিপি তে HTTP এর আন্ডারে আগের ভার্সন গুলোতে মডেল থাকতো, সো একটা মডেলও জেনারেট হতো, এখন সেটা আর হয় না। ওকে, নাও আমাদের আরেকটা কাজ যেটা দেখতে হবে, যে ফ্রেশ Laravel এ ডেটাবেসের মধ্যে মাইগ্রেশনসে গেলে দেখা যাবে যে দুটা ইউজার টেবিল এবং পাসওয়ার্ড টেবিল আগে থেকেই আছে, এটা কিন্তু ফ্রেশ Laravel এ দেয়াই থাকে। সো আমি যদি আমার প্রজেক্টটাকে এখন রান করাই, বলেন লগ ইন দেই, দেখেন লগ ইনের পেজটা আসে উইদাউট CSS, তাই না? উইদাউট CSS। আমি যদি রেজিস্টারের কথা বলি, তখন আমার রেজিস্ট্রেশন পেজটা আসছে। যদি আমি রেজিস্ট্রেশন করার পর লগ ইন বলি, সেখানেও কিন্তু আমরা চলে যেতে পারি। সো এই যে এখানে কিন্তু অটোমেটিক, এখান থেকে একটু খেয়াল করেন, আমি যদি লগ ইনে যাই, লগ ইন, আবার যদি রেজিস্ট্রেশনে যাই, রেজিস্ট্রেশন পেজটা চলে আসছে। CSS ডিজাইন আপনাদের বসাতে হবে। হ্যাঁ, ফাইল যেহেতু জেনারেট হয়ে গেছে, এটা আমরা খুব সহজে বসিয়ে ফেলতে পারবো আমাদের CSS TSS গুলো। ওকে, তো নাও এটা ফাংশনাল করতে হবে আমাকে। আমাকে যদি রেজিস্ট্রেশন করতে হয়, আমি যদি ডাটা দেই, নাজমুল, দেখেন আমি রেজিস্ট্রেশন করার চেষ্টা করছি, কি বলছে? অ্যাক্সেস ডিনাই। এই ইনফরমেশন দিয়ে সে ডেটাবেসকেই খুঁজে পাচ্ছে না। ডেটাবেসের কানেকশন কোথায় থাকে? ENV তে। তাহলে আমি ফ্রেশ Laravel এ যাব, ENV তে যাব, নোটপ্যাড ওপেন করব, এখান থেকে আমাকে কি করে দিতে হবে? ডেটাবেস নেম DB ফ্রেশ Laravel, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। তো আমাকে কি এই ডেটাবেসটা ক্রিয়েট করে নিতে হবে না?
collision UTF-8 general CI দিয়ে ক্রিয়েট করা হলো। এখন আমার ডেটাবেস ক্রিয়েট হয়েছে। ডেটাবেসের নাম কি? ফ্রেশ ল্যারাভেল, রাইট? ওকে, দেখেন কোনো ডেটা টেবিল এখানে নেই, বাট আমি যদি এখান থেকে কমান্ড লাইনে যাই, মাইগ্রেশন টেবিল ক্রিয়েটেড সাকসেসফুলি, দুইটা টেবিল এখানে চলে আসে। ডেটাবেসে যাই, দুইটা টেবিল, মাইগ্রেশন পাসওয়ার্ড আর ইউজার, এটা আগে থেকেই কিন্তু দেয়া আছে। এখন যদি হ্যাঁ, সো আমি এখন যদি আবার রেজিস্ট্রেশন করতে চাই, দেখেন আমাকে মেসেজ দিচ্ছে, আমাকে কিন্তু হোমে নিয়ে আসছে, ড্যাশবোর্ড ইউ আর লগড ইন। আমি কিন্তু রেজিস্ট্রেশনের সাথে সাথে লগ ইন হলাম, লগ ইন হয়েছে, কিন্তু খেয়াল করেন ব্যাকিং একবার দিয়েছি কাজ করে নাই, আরেকবার দিয়েছি জাম্প করেছে, রাইট? বাট এইবার যদি আমি লগ ইন লিখি, আমাকে কোথায় নিয়ে যাবে? হোমে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, রাইট? এবার যদি আমি লগ আউট করি, লগ আউটে হচ্ছে, যদি ব্যাকে যাই, অথেও প্রবলেম আছে, আমি আগেই বলেছিলাম। বাট আপনি যদি রিলোড দেন, আপনাকে কিন্তু বের করে দেবে। হ্যাঁ, একবার ইউআরএল এ হিট পড়তে হবে, এটা ল্যারাভেলের একটা অ্যাকচুয়ালি জন্মকালীন একটা প্রবলেম। সো এটা সর্ট আউট বেসিক্যালি 2 তে হয়েছিল, বাট কনস্ট্রাক্টর থেকে তুলে দেওয়ার পরে আবার এই প্রবলেমটা দেখা দিয়েছে সেশনের ইউজটা। যায়, বাট এটা স্লো হয়ে যায়। এই কারণে আমরা সেন্ড ফাংশন ইউজ করেছি। সো অথেন্টিকেশন কিন্তু হয়েছে, এখানে ফরগেট পাসওয়ার্ডও করা আছে, রাইট? যদি আমার সার্ভার জেনারেট করা থাকে, আমার সার্ভার যদি ঠিক থাকে, সেন্ড পাসওয়ার্ড রিসেট লিংক, ইমেল অ্যাড্রেস দিলে ডেটাবেজে চেক করবে এবং পাসওয়ার্ড লিংকটা দেওয়া যাবে। আর লোকাল ইমেল কনফিগারেশন থাকে না, রাইট? যদি হয় তাহলে ওই ইমেল অ্যাড্রেসে আমরা ইমেলটা পাঠিয়ে দেবে, এবং লিংক ক্লিক করলে ওই ইমেলের মাধ্যমে যখন লিংক ক্লিক করা হবে তখন তার পাসওয়ার্ড রিসেট ফর্মটা সামনে চলে আসবে। এই কাজটুকু করে দেওয়া আছে অথের মধ্যে। আমি বিষয়টা কি বোঝাতে পেরেছি? আপনাদের ডিজাইনটা কোথায় বসাতে হবে? ক্লাস বেসিক্যালি এখানে যেটা দেওয়া আছে, আমাদের ক্লাসের যে কোডগুলো ফ্রেশ ল্যারাভেলে এইচটিটিপির মধ্যে কন্ট্রোলারের মধ্যে, এই অথের মধ্যে অথের ক্লাসগুলো দেওয়া আছে। দেখেন লগইন কন্ট্রোলার, রেজিস্ট্রেশন কন্ট্রোলার, রিসেট পাসওয়ার্ড, ফরগেট পাসওয়ার্ড, এখানে করা আছে। আলাদা আলাদার জন্য আলাদা আলাদা কন্ট্রোলার করা আছে। তো কন্ট্রোলারের কোডগুলো এখানে তো ডিফাইন, আমরা তো কন্ট্রোলার বুঝি। এই যে লগইন কন্ট্রোলার, কন্ট্রোলারকে এক্সটেন্ড করেছে, প্রোটেক্ট করে রেখেছে কাকে? হোমকে। তারপরে যখন কনস্ট্রাক্টর থেকে আমরা কল করছি মিডলওয়্যার গেস্ট এক্সেপশন লগ আউট, তখন এটাকে প্রোটেক্ট করে দিচ্ছে লগইন কন্ট্রোলার থেকে। আর যখন আমরা রেজিস্ট্রেশন করছি, একটু রেজিস্ট্রেশন কন্ট্রোলারটা চেক করেন, এখানেও প্রোটেক্ট করা আছে কাকে? এই যে ভ্যালিডেটরের মাধ্যমে ভ্যালিডেট করা হচ্ছে, অ্যারে ডাটা নেওয়া হচ্ছে, মেক ডেটা করা হচ্ছে, ভ্যালু নিয়ে রিড করা হচ্ছে, দেন লগ ইন করিয়ে দেওয়া হচ্ছে। এই যে ক্রিয়েট করা হচ্ছে, ক্রিয়েট ফাংশনের মাধ্যমে আমার ডেটাবেসের ডাটা ম্যানিপুলেট করে দেওয়া হচ্ছে। ডাটা, নেম, ইমেল আর পাসওয়ার্ড, এটাকে এনক্রিপ্ট করে রাখা হচ্ছে পাসওয়ার্ডটা। বুঝতে পেরেছেন? আচ্ছা, সো অথেন্টিকেশনের জন্য এই ফাইলগুলো কাজ করছে, কন্ট্রোলার আর মডেল। আর হোম কন্ট্রোলারটা বেসিক্যালি কাজ করছে কি? লগ আউট করার জন্য। এই যে এখানে মিডলওয়্যার দেওয়া আছে, অথ কনস্ট্রাক্টরের মধ্যে, ইন্ডেক্সের মধ্যে একটা হোম পেজ লোড করে দেওয়া। তো ছোট ছোট কিছু কোড অথেন্টিকেশনের জন্য করা আছে, যেটা আমরা কোথায় টাইপ করে করে করেছিলাম না, মনে আছে? আর এখানে সেটা জাস্ট অথ কমান্ড দিলেই চলে আসে। ওকে,
এটা আপনারা ব্লগের ফ্রন্ট এন্ডে যুক্ত করবেন। ব্লগ সাইটে কি রেজিস্ট্রেশন লাগবে না, লগ ইন লাগবে, তখন ওখানে অথ ইউজ করে নেবেন, ওই টেবিলটা ইউজ করবেন। ঠিক আছে? আচ্ছা, ওই ডিজাইনের পেজটা মানে শুধু আমাদের টেমপ্লেট থেকে কপি করে টেমপ্লেট থেকে কোড কপি করে দিলেই হবে। এবার সিডার তৈরি করার কাজ। সিডার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? আমরা ওই যে রিসেট টিসেট হয়ে যায় না, মাইগ্রেশন করতে গিয়ে রোল ব্যাক করলে ডাটা চলে যায়, তো কিছু ডাটা আপনি তৈরি করে রাখতে পারেন, জাস্ট কমান্ড চালালে ডাটাগুলো যেন আবার রিস্টোর হয়। এ ধরনের কিছু সিডার আপনাকে ডেভেলপ করে রাখতে হবে। ওই ডেভেলপ সিডার গুলো কমান্ড চালানোর মাধ্যমে আবার ওই টেবিলের মধ্যে কিছু ডাটা ইনসার্ট করে দেবে। তো সিডার তৈরি করার জন্য আপনারা যাবেন বেসিক্যালি ডকুমেন্টেশনে। দেখেন সিডিং এর জন্য ফার্স্টে আমাকে সিডার তৈরি করতে হয়। এই যে আমি একটা সিডার তৈরি করছি, মনে করেন ইউজার টেবিল সিডার অথবা কি ক্যাটাগরি টেবিল সিডার, প্রত্যেকটা টেবিলের জন্য আলাদা আলাদা করে প্রতিটা টেবিলের জন্য আলাদা আলাদা সিডার আপনাকে তৈরি করতে হবে। মনে করেন আমি একটা সিডার তৈরি করতে চাচ্ছি, কমন লাইনে সিডার গুলো থাকে কোথায়? একটা সিডার অলরেডি আছে ডেটাবেজের মধ্যে, সিড ফোল্ডারে ডেটাবেজ সিডার বলে একটা সিডার করা আছে। এখানে রানের মধ্যে কোনো কিছু নেই, খেয়াল করেছেন? রানের মধ্যে কোনো কিছু নেই। এই যে কল ইউজার টেবিল সিডারকে কল করে দেওয়া হয়েছে। এটা বেসিক্যালি ইউজ করা হয় কখন? এটা মূলত ইউজ করা হয় যে এর মধ্যে সবগুলো সিডারকে কল করে রাখা হয়। একটা কমান্ড আছে যে ওই একটা কমান্ডের মাধ্যমে সবগুলো টেবিলে বা সবগুলো সিডার একসঙ্গে রান হয়ে যাবে, অথবা আমি স্পেসিফিক সিডারকে রান করে দেবো। আমি বুঝাতে পেরেছি? আমি স্পেসিফিক সিডারকেও রান করাতে পারি, আবার কি করতে পারি, সবগুলোকে একসাথেই আমি রান করাতে পারি। এটা অন্য ফাইল থেকে আমি খুলেছি ল্যারাভেলের। আমাদের প্রজেক্ট কোনটা? ইন হিয়ার, সোর্সের মধ্যে, ডেটাবেজের মধ্যে, সিডিং এর মধ্যে, এই যে ডেটাবেজ সিডার, এটা বাই ডিফল্ট বন্ধ করা আছে। আচ্ছা, আমি একটা সিডার ফার্স্ট তৈরি করি। কমান্ডটা কি ছিল? পেস্ট করি পিএসপি আর্টিসান মেক সিডার, সিডারের নাম বলি ক্যাটাগরি টেবিল সিডার। এটা একটা ক্লাস তৈরি করবে, পিএসপি আর্টিসান মেক সিডার ক্যাটাগরি টেবিল সিডার। একটা সিডার ক্লাস তৈরি হয়েছে, একটু খেয়াল করেন। না, ফ্রেশটাতে না। ও, এটা তো ফ্রেশটাতে হলো, এটা ফ্রেশ ল্যারাভেলে হয়েছে, কেউ বলেন নাই কেন? হোক, ফ্রেশ ল্যারাভেলে হয়েছে, হয়ে যাক, পরে ওইটা দেখা যাবে। সো আমাদের প্রজেক্টে একটা করি। সিডারের নাম কি দিচ্ছি? সিডার ক্রিয়েট হয়েছে। আমরা যদি দেখি সিডিং ফোল্ডারে দেখেন ক্যাটাগরি টেবিল সিডার চলে আসছে, তাই কিনা? এখন সিডে ডাটা ইনক্লুড করার কাজ। সিডের মাধ্যমে ডেটাবেজে ডাটা দেওয়ার জন্য এই যে দেখেন আমরা রান ফাংশনের মধ্যে কিভাবে কোড লিখব। রান ফাংশনের মধ্যে কোন টেবিলে ডাটা যাবে? টিবিএল ক্যাটাগরি। কোন কোন ফিল্ডে কি কি ডাটা যাবে? ক্যাটাগরি নেম না, ওটা তো অটো জেনারেটেড। ঠিক আছে, লাইক বাংলাদেশ।
ক্যাটাগরি ডেসক্রিপশন, আর এই পাসওয়ার্ড এটা বিসি টাইপ, BCRYPT, এটা হচ্ছে একটা ফাংশন। বিক্রিপ্ট আর কি। পাবলিকেশন স্ট্যাটাস কি বলছি 1। সো আমি চেঞ্জ করব সিট করব, চেঞ্জ করব সিট করব, রাইট? অথবা কিন্তু আপনি চাইলে প্রোগ্রামিং করে আগে অ্যারে তৈরি করে রাখতে পারেন না? এই ধরেন আমার 3টে ফিল্ডে ডাটা দিতে হবে, আমি একটা 2D অ্যারে বানালাম, বেশ কিছু ডাটা দিয়ে দিলাম, 2D অ্যারেকে ফর ইচ লুপ চালিয়ে এটাকে বারবার কল করতে থাকলাম, পসিবল? এটাকে ফ্যাক্টরি বলে, ফ্যাক্টরি ইনসার্ট বলে। সো আপনি পার্টিকুলার টেবিলের জন্য ধরেন 10টা রেকর্ড আপনি রেডি করতে চাচ্ছেন, 2D অ্যারেতে আপনি অ্যারেতে একটা ডাটা রেখে দিলেন আর লুপ চালিয়ে ডাটাগুলো এখানে দিয়ে দিলেন, আর রান ফাংশন অটোমেটিক রান হয়ে যাবে। চেষ্টা করবেন, আমি যে কনসেপ্টটা বলেছি, একটা অ্যারেতে কি রাখবেন, 2D অ্যারে বানাবেন ম্যানুয়ালি, এবং ম্যানুয়ালি অ্যারের মধ্যে ইন্ডেক্স গুলোতে নাম, ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস দিয়ে দেবেন। এরকম কয়টা ইন্ডেক্স থাকবে, রো থাকবে কয়টা, 10টা। ফর ইচ চালিয়ে দেবেন, এই কোডটা এর ভেতরে ঢুকিয়ে দেবেন, আর ইন্ডেক্স থেকে ভ্যালু এখানে পুট করে দেবেন। কলামগুলো তো আমার সেম, রাইট? বোঝেন নাই? চেষ্টা করে দেখবেন, যদি না পারেন আমি করে দেবো, যে একবারে একাধিক রেকর্ড একটা টেবিলে কিভাবে যাবে। এই জন্য আগে আমাকে একটা অ্যারে ভেতরে ডাটাগুলো তৈরি করে রাখতে হবে, এবং এটা সেমই হবে। কারণ আমি যখন আমার ডেটাবেস রিসেট হয়ে গেছে, আমি যখন টেস্ট করছি, আমাকে ডাটাকে ইনসার্ট করতে হয় না টেবিলে, এটা ইনসার্ট না করে জাস্ট সিট কমান্ড চালালেই ওই রেকর্ডটা আবার ডেটাবেসে চলে যাবে। টেস্ট ডাটাগুলো, যেটাকে আমরা টেস্ট ডেটা বলছি, সিডিং এর মাধ্যমে টেস্ট ডেটাই ডেটাবেসে ঢোকানো হয়। বুঝতে পেরেছি? আচ্ছা, কারণ অনেক সময় রোল ব্যাক হয়, অনেক সময় রিফ্রেশ হয়, তখন যে কাজগুলো হয়ে থাকে ডেটাবেসের সকল রেকর্ড চলে যায়। সো কমান্ড লাইন থেকে যখন ওই সিডার স্পেসিফিক কমান্ড আমি রান করাবো, যে আমি একটা কমান্ড রান করাবো যার মাধ্যমে আমার ওই পার্টিকুলার টেবিলে, দেখেন PHP আর্টিসান DB সিড যদি কমান্ড করা হয়, তাহলে সে সরাসরি চলে যায় কোথায়, ওই ডেটাবেস সিড ক্লাসটা রান করে দেয়। ওকে, আর যদি আমি স্পেসিফিক এটাকে রান করাই, তার মানে সে কি করবে, আমি যে ক্লাসের নামটা বলে দেব, ক্যাটাগরি টেবিল, আমার এই ক্যাটাগরি সিডার আছে না, ওই সিডারটাকে রান করে দেবে। ক্যাটাগরি সিডার আসার মানে কি, দেখেন ক্যাটাগরি সিডার, ক্যাটাগরি টেবিল সিডার আসার সাথে সাথে রান ফাংশনটা অটোমেটিক রান করবে। ওকে, আর এই ডাটাগুলো ইনসার্ট হয়ে যাবে। এটা তো ডেটাবেসের ওই কোয়েরি আর কি, সিম্পল কোয়েরি, এছাড়া আর কিছুই না। সো হিট করেন, হয় নাই, পাবলিকেশন স্ট্যাটাস স্পেলিং মিস্টেক আছে। আবার দেই, হয়েছে, সিডার রান করেছে, কোনো এরর নেই। দ্যাট মিন্স আমরা যদি এবার ডেটাবেসে যাই, আমাদের টেবিল কোনটা, ব্লগে ক্যাটাগরি টেবিলে বাংলাদেশ নামে একটা ক্যাটাগরি যুক্ত হয়ে গেছে সিডিং এর মাধ্যমে। সো আপনাকে সিডার তৈরি করে রাখতে হবে, যতগুলো টেবিল ততগুলো সিডার ক্লাস, ততগুলো ডাটা। আপনি যদি সব ডাটা ইনসার্ট করতে চান একবারে, আপনি কল করবেন কি, PHP আর্টিসান মেক সিড, আর যদি স্পেসিফিক সিডার রান করতে চান, PHP আর্টিসান সিড দেন হাইপেন ক্লাস ইকুয়াল ক্লাসের নাম, দ্যাটস অল। এটা সামহাউ স্কিপ হয়েছিল, খান সাহেবকে থ্যাংক ইউ বলেন, ঠিক আছে? মাইগ্রেশনের জন্য করছি, মাইগ্রেশনের সাথে রিলেটেড। আমরা মাইগ্রেশন যখন করব, মাইগ্রেশনের আরেকটা পার্ট, মাইগ্রেশন করার সময় আমরা অনেক সময় রোল ব্যাক করি, রিফ্রেশ করি, ডাটা চলে যায়, ডাটা টেবিল চলে আসে। তো আমি দেখ ম্যানুয়ালি বেশ কিছু ডাটা ইনসার্ট করেছি, আবার ইনসার্ট করতে গেলে কি পেইনফুল হবে না? এই কারণেই সিডিং গুলো তৈরি করে রাখা হয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে।